সকল দর্শক বন্ধুকে আরো একবার শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 6 অর্থাৎ অধ্যায় নাম্বার 6 অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস নিয়ে, অর্থাৎ পরিচালন বিভাগের হিসাব রক্ষণ। এখন দেখো বন্ধুরা, এই অধ্যায়টির নাম মূলত তৈরি হয়েছে দুটি মূল শব্দ দিয়ে, একটি হচ্ছে অপারেটিং আর একটি হচ্ছে সেগমেন্টস। আমরা হয়তো অনেকেই জানি যে অপারেটিং অর্থ হচ্ছে পরিচালন, এবার হচ্ছে সেগমেন্টস। দেখো বন্ধুরা, সাধারণ কথায় সেগমেন্টস অর্থ হচ্ছে বিভাগ, আর কমার্সের ভাষায় এই সেগমেন্টস অর্থ হচ্ছে একটি প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করার জন্য বিভিন্ন বিভাগ থাকে বা ডিপার্টমেন্ট থাকে, উক্ত বিভাগকে বলা হয় সেগমেন্টস। এখন কিন্তু আমরা খুব সহজেই অপারেটিং সেগমেন্টস এর একটি ডেফিনেশন বলতে পারি। সেটা হচ্ছে পরিচালন বিভাগ হচ্ছে এমন একটি বিভাগ যে বিভাগ প্রতিষ্ঠানের যাবতীয় আয় ও ব্যয় সংক্রান্ত কার্যাবলীর আর্থিক ফলাফল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যবস্থাপকের নিকট প্রেরণ করে থাকে, যার ফলে ওই উচ্চপদস্থ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখন দেখো বন্ধুরা, এই ছিল আমাদের অপারেটিং সেগমেন্টসের ডেফিনেশন বা সংজ্ঞা। এখন দেখো বন্ধুরা, যেই ব্যক্তি বা যেই ব্যবস্থাপক ওই বিভাগের যাবতীয় আয় ও ব্যয় সংক্রান্ত কার্যাবলীকে বা কার্যাবলীর আর্থিক ফলাফল প্রতিষ্ঠানের উপরস্থ কর্মকর্তার নিকট প্রেরণ করে বা উপস্থাপন করে তাকে বলা হয় সেগমেন্ট ম্যানেজার। এখন দেখো বন্ধুরা, এই অধ্যায়ে মূলত কিছু কেন্দ্রের কথা বলা আছে, কেন্দ্র বা সেন্টার। এখন প্রথমে আছে কস্ট সেন্টার বা ব্যয় কেন্দ্র। একটি প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বা সেবা উৎপাদন করে তখন কিন্তু অবশ্যই অনেক ব্যয় সংগঠিত হয়, আর উক্ত ব্যয়ের প্রতিটি ক্ষেত্রকে বলা হয় কস্ট সেন্টার বা ব্যয় কেন্দ্র। অর্থাৎ যেই কেন্দ্রে প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় নির্ধারণ করা হয় এবং উক্ত ব্যয়কে নিয়ন্ত্রণ করার প্রয়াস করা হয় সেই কেন্দ্রকে বলা হয় ব্যয় কেন্দ্র। এই ব্যয় কেন্দ্র দুই প্রকার, একটি হচ্ছে উৎপাদনকারী ব্যয় কেন্দ্র, আরেকটি হচ্ছে সেবাদানকারী ব্যয় কেন্দ্র। এখন দেখো বন্ধুরা, এই ব্যয় কেন্দ্র হতে পারে অনেক প্রকার। যেমন ধরো, একটি প্রতিষ্ঠান রয়েছে যার মোট 5টি ডিপার্টমেন্ট আছে। এখন প্রতিটি ডিপার্টমেন্টেই পণ্য উৎপাদন করা হয়, ভিন্ন ভিন্ন পণ্য, অর্থাৎ তাহলে কিন্তু ওই 5টি ডিপার্টমেন্টেই তার ব্যয় হয়। তো এই যে 5 ডিপার্টমেন্টে ব্যয় হয়, তো এই সবগুলা ডিপার্টমেন্টই কিন্তু একটি ব্যয় কেন্দ্র বা ব্যয় সেন্টার বা কস্ট সেন্টার। আবার দেখো বন্ধুরা, ধরো একটি প্রতিষ্ঠানের অনেকগুলো শাখা আছে বিভিন্ন অঞ্চলে, তো ওই প্রতিটি অঞ্চলে কিন্তু তার ব্যয় সংগঠিত হয়। তো দেখো বন্ধুরা, এই জন্য কিন্তু ওই প্রতিটি অঞ্চলই একটি ব্যয় কেন্দ্র। তো এই জন্য আমরা বলতে পারি যে ব্যয় কেন্দ্র হতে পারে অঞ্চল ভিত্তিক, হতে পারে প্রতিষ্ঠান ভিত্তিক বা শাখা ভিত্তিক। এবার হচ্ছে রেভিনিউ সেন্টার। দেখো বন্ধুরা, অথবা আয় কেন্দ্র। একটি প্রতিষ্ঠানের যে কেন্দ্রে যাবতীয় আয়গুলোকে নির্ণয় করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় রেভিনিউ সেন্টার। এবার হচ্ছে প্রফিট সেন্টার বা মুনাফা কেন্দ্র। দেখো বন্ধুরা, যে কেন্দ্রে এই ব্যয়কে এবং যাবতীয় আয়কে নির্ণয় করে মুনাফা নির্ধারণ করা হয় এবং মুনাফা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় তাকে বলা হয় প্রফিট সেন্টার। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম যে ব্যয় কেন্দ্র হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং রেভিনিউ হচ্ছে ইন্ডিভিজুয়াল, কিন্তু এই প্রফিট কিন্তু ইন্ডিভিজুয়াল না। এই ব্যয় কেন্দ্র এবং এই আয় কেন্দ্র, এই দুটি কেন্দ্র মিলে হচ্ছে প্রফিট সেন্টার, বা এই দুটি কেন্দ্রে সমন্বিত রূপ হচ্ছে প্রফিট সেন্টার বা মুনাফা কেন্দ্র। এবার হচ্ছে লাস্ট সেন্টার, ইনভেস্টমেন্ট সেন্টার বা বিনিয়োগ কেন্দ্র। এখন দেখো বন্ধুরা, যেই কেন্দ্র বা যেই বিভাগ প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় এবং উক্ত আয় ব্যয় হতে মুনাফাকে নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র তাই না, এছাড়াও প্রতিষ্ঠানের যাবতীয় বিনিয়োগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার নাম হচ্ছে বিনিয়োগ কেন্দ্র বা ইনভেস্টমেন্ট সেন্টার।
অর্থাৎ কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার এবং প্রফিট সেন্টার, এই তিনটি সেন্টারের একটি সমন্বিত রূপ হচ্ছে বিনিয়োগ সেন্টার। তো দেখো বন্ধুরা, এই যে বিনিয়োগ কেন্দ্র, এটি হচ্ছে এই অধ্যায়ের প্রধান একটি বিষয়, কারণ এই অধ্যায়ের যাবতীয় প্রশ্ন হয়েছে এই বিনিয়োগ কেন্দ্রকে কেন্দ্র করে। অর্থাৎ এই বিনিয়োগ কেন্দ্র এই প্রতিষ্ঠানের যাবতীয় আয়কে নিয়ন্ত্রণ করবে, ব্যয়কে নিয়ন্ত্রণ করবে, এছাড়াও মুনাফাকেও কিন্তু নিয়ন্ত্রণ করবে। এছাড়াও প্রতিষ্ঠানের যাবতীয় বিনিয়োগের উপর কতটা মুনাফা সে অর্জন করতে পেরেছে, অর্থাৎ বিনিয়োগের হারও কিন্তু এই বিনিয়োগ কেন্দ্রই নিয়ন্ত্রণ করবে। এই জন্য এই অধ্যায়ের যাবতীয় প্রশ্ন হয়েছে এই বিনিয়োগ কেন্দ্রকে নিয়ে। এখন দেখো বন্ধুরা, এই অপারেটিং সেগমেন্টের ইনভেস্টমেন্ট সেন্টার প্রতিষ্ঠানের যাবতীয় বিষয়গুলোকে নির্ধারণ করে, মুনাফা নিয়ন্ত্রণ করে, বিনিয়োগকৃত মূলধনকে নিয়ন্ত্রণ করে। এখন দেখো, একটি প্রতিষ্ঠানের যাবতীয় পারফরমেন্সকে নির্ধারণ করে ইনভেস্টমেন্ট সেন্টার এবং মূল্যায়ন করে ইনভেস্টমেন্ট সেন্টার। অর্থাৎ মোট কথা একটি প্রতিষ্ঠানের যাবতীয় পারফরমেন্সকে নির্ধারণ করে ইনভেস্টমেন্ট সেন্টার বা বিনিয়োগকৃত কেন্দ্র বা বিনিয়োগ কেন্দ্র। এখন দেখো বন্ধুরা, এই যে ইনভেস্টমেন্ট সেন্টার, এটি তিনটি উপায়ে বা তিনটি মেথডে প্রতিষ্ঠানের যাবতীয় পারফরমেন্সকে নির্ধারণ করে। প্রথম মেথডটি হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগের উপর আয় বা বিনিয়োগকৃত মূলধনের উপর আয় বা বিনিয়োজিত মূলধনের উপর আয়, সংক্ষেপে বলতে গেলে আর ও আই। এরপর হচ্ছে রেসিডুয়াল ইনকাম বা অবশেষ আয় বা অবশেষ মুনাফা, অর্থাৎ সংক্ষেপে আর আই। এরপর হচ্ছে ইকোনমিক ভ্যালু অ্যাডেড বা ইভিএ, অর্থাৎ অর্থনৈতিক মূল্য সংযোজন। এখন দেখো বন্ধুরা, প্রথম হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটি প্রতিষ্ঠান তার গড় পরিচালন সম্পত্তির উপরে কত হারে পরিচালন মুনাফা অর্জন করলো, সেই হারের নাম হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বা একটি প্রতিষ্ঠানের নিট পরিচালন মুনাফা গড় পরিচালন সম্পত্তির কত অংশ, সেই অংশটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মূলত এটি বের হয় পার্সেন্টেজ আকারে, এটি হচ্ছে হার। এখন দেখো বন্ধুরা, এরপর হচ্ছে রেসিডুয়াল ইনকাম। এটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত মূলধনের কাঙ্ক্ষিত আয়ের থেকে অতিরিক্ত যে আয় করা হয় তার নাম হচ্ছে রেসিডুয়াল ইনকাম। কিন্তু এই দুটি মেথডও সম্পূর্ণরূপে প্রতিষ্ঠানের পারফরমেন্সকে নির্ধারণ করতে পারে না বা বিবেচনা করতে পারে না। এই দুটি মেথডকে পরিমার্জিত করে তৈরি হয়েছে ইকোনমিক ভ্যালু অ্যাডেড, এই তৃতীয় নং মেথডটি বা অর্থনৈতিক মূল্য সংযোজন বা ইভিএ মেথড। এবার দেখো বন্ধুরা, এই অধ্যায়ে মূলত প্রশ্ন হয়ে থাকে আরওআই এবং রেসিডুয়াল ইনকাম। প্রতি বছরই বোর্ড পরীক্ষায় এই দুটি মেথড থেকে প্রশ্ন হয়ে থাকে। তো এখন আমরা দেখব যে এই মেথড দুটি কি করে বাস্তবে প্রয়োগ করতে হয় বা কিভাবে এই মেথড দুটির আলোকে, অর্থাৎ আরওআই এবং আরআই, এই দুটি পদ্ধতিতে অঙ্কের সমাধান করতে হয়। তো চলো বন্ধুরা, আমরা এখন দেখে নিই সেই সূত্রগুলি। এবার দেখো বন্ধুরা, প্রায়শই প্রশ্নপত্রে বের করতে বলা হয় আরওআই, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োজিত মূলধনের উপর আয়। এবারে আমি বলেছিলাম যে বিনিয়োজিত মূলধনের উপর আয় বা আরওআই অর্থ হচ্ছে একটি প্রতিষ্ঠানের গড় পরিচালন সম্পত্তি কত অংশ হচ্ছে নিট পরিচালন আয়। অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে কিন্তু দুটি বিষয় আছে আরওআই এর মধ্যে। একটি হচ্ছে নিট অপারেটিং ইনকাম বা এন ও আই, নিট অপারেটিং ইনকাম, আর আছে গড় পরিচালন সম্পত্তি, অর্থাৎ এভারেজ অপারেটিং অ্যাসেট। এবার দেখো বন্ধুরা, এখানে এর অর্থ হচ্ছে এটা আরওআই যে একটি প্রতিষ্ঠানের নিট পরিচালনায় ওই প্রতিষ্ঠানের গড় পরিচালন সম্পত্তির কত অংশ। তাহলে প্রথমে লিখলাম নিট অপারেটিং ইনকাম ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। এবার হচ্ছে নিট অপারেটিং ইনকাম, এর অর্থ হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ
ট্যাক্স দেওয়ার পূর্বে এবং ঋণের সুদ দেওয়ার পূর্বে কত টাকা পরিচালন ইনকাম আছে। তবে বন্ধুরা এইখানে কিন্তু কখনোই নন অপারেটিং এক্সপেন্স আসবে না, এইখানে কিন্তু কখনোই নন অপারেটিং ইনকাম অন্তর্ভুক্ত হবে না, শুধু অন্তর্ভুক্ত হবে নেট অপারেটিং ইনকামটি। এবার হচ্ছে এভারেজ অপারেটিং অ্যাসেট। এর সূত্র হচ্ছে বিগিনিং ব্যালেন্স প্লাস এন্ডিং ব্যালেন্স ভাগ 2, অর্থাৎ কোনো সম্পত্তির বিগিনিং কত টাকা ছিল আর এন্ডিং ছিল কত টাকা, এই দুটো যোগ হবে ভাগ হবে 2 দ্বারা। তবে এই যে এভারেজ অপারেটিং অ্যাসেট এর মধ্যে কিন্তু যাবতীয় নগদ টাকা, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, দেনাদার সবই অন্তর্ভুক্ত হবে। তবে শুধুমাত্র যদি কোনো সম্পত্তি ভবিষ্যতের জন্য ক্রয় করা হয় সেটি অন্তর্ভুক্ত হবে না। এছাড়াও যদি অন্য কোনো কোম্পানিকে টাকা বিনিয়োগ করা হয় সেটিও এখানে অন্তর্ভুক্ত হবে না। এখন দেখো বন্ধুরা, যখনই তুমি নেট অপারেটিং ইনকামকে ভাগ দিবে এভারেজ অপারেটিং অ্যাসেট দ্বারা, তখন তুমি পেয়ে যাবা আরওআই অথবা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তবে এই ক্ষেত্রে আরওআই বের করার আরেকটি সূত্র আছে, একটি হচ্ছে মার্জিন বা প্রফিট মার্জিন। তুমি একে বলতে পারো মার্জিন অথবা প্রফিট মার্জিন। তুমি এর সঙ্গে গুণ করবা অ্যাসেট টার্নওভার, তাহলে তুমি পেয়ে যাবা আরওআই। তুমি এখানে সূত্র যেটি ইউজ করো, তুমি চাইলে এমন করতে পারো যে নেট অপারেটিং ইনকাম ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট, অথবা তুমি করতে পারো প্রফিট মার্জিন বা মার্জিন গুণ অ্যাসেট টার্নওভার। এখন দেখতে হবে যে মার্জিন কি। দেখো বন্ধুরা, মার্জিন হচ্ছে নেট অপারেটিং ইনকাম সেলসের কত অংশ, অর্থাৎ নেট অপারেটিং ইনকাম ভাগ সেলস। যখনই তুমি নেট অপারেটিং ইনকামকে ভাগ দেবে সেলস দ্বারা, তখন তুমি পেয়ে যাবা মার্জিন। এবার হচ্ছে অ্যাসেট টার্নওভার, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের গড় পরিচালন সম্পত্তির কত অংশ হচ্ছে বিক্রয় বা রাজস্ব আয়, সেই অংশকে বলা হয় অ্যাসেট টার্নওভার, অর্থাৎ সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। যখনই তুমি সেলসকে ভাগ দিবে এভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে, তখন তুমি পেয়ে যাবা অ্যাসেট টার্নওভার। দেখো বন্ধুরা, তুমি চাইলে এই সূত্রগুলোর যে কোনো একটি প্রয়োগ করে বের করতে পারো। এখন দেখো বন্ধুরা, এই যে আরওআই, এটি কিন্তু ওই সেগমেন্ট ম্যানেজার প্রতিষ্ঠানের সে কিন্তু 3টি মাধ্যমে বৃদ্ধি করতে পারে। একটি হচ্ছে আয় বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ বাই ইনক্রিজিং ইনকাম। যদি প্রতিষ্ঠানটি অন্যান্য অবস্থা স্থির রেখে আয় বৃদ্ধি করে তবে আরওআই বৃদ্ধি পাবে। দ্বিতীয় হচ্ছে ব্যয় হ্রাসের মাধ্যমে বা ব্যয় কমানোর মাধ্যমে, অর্থাৎ যদি প্রতিষ্ঠানটি বাকি সব অবস্থা স্থির রেখে ব্যয় কমিয়ে দেয় তবেও কিন্তু আরওআই বৃদ্ধি পাবে, অর্থাৎ বাই ডিক্রিজিং কস্ট বা এক্সপেন্স। এছাড়াও বিনিয়োগকৃত সম্পদ হ্রাস করার মাধ্যমে, অর্থাৎ বাই ডিক্রিজিং অ্যাভারেজ অ্যাসেট বা বাই ডিক্রিজিং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। এখন দেখো বন্ধুরা, এই 3টি মাধ্যমে আরওআই বৃদ্ধি করা সম্ভব। তবে যখন কোনো প্রকার নির্দিষ্ট নিয়ম উল্লেখ করা থাকে না যে এই প্রতিষ্ঠানটি কি উপায়ে আরওআই বৃদ্ধি করবে, তখন সেগমেন্ট ম্যানেজারের পক্ষে খুবই কষ্টকর হয় আরওআইকে বৃদ্ধি করা। এই জন্য নতুন একটি পদ্ধতি তৈরি করা হলো, এবং সেই পদ্ধতি হচ্ছে আরআই বা রেসিডুয়াল ইনকাম বা অবশিষ্ট মুনাফা অথবা অবশেষ আয়। আমি বলেছিলাম যে নেট অপারেটিং ইনকাম থেকে যদি তুমি বাদ দাও ন্যূনতম কাঙ্ক্ষিত আয়, তাহলে তুমি পেয়ে যাবা রেসিডুয়াল ইনকাম বা আরআই। সূত্র হচ্ছে নেট অপারেটিং ইনকাম, এখান থেকে বাদ যাবে ন্যূনতম সম্পত্তির আয়, আয়ের হার, অর্থাৎ এভারেজ অপারেটিং অ্যাসেট গুণ মিনিমাম রিকোয়ার্ড রেট, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যে পরিমাণ সম্পত্তি বিনিয়োগ করলো তার উপরে সে কতটুকু আয় করতে চাচ্ছে, সেই আয়টাকে তুমি বাদ দিবে নেট অপারেটিং ইনকাম দ্বারা। তুমি দেখবা প্রশ্নপত্রে লেখা আছে মিনিমাম রিকোয়ার্ড রেট, তুমি সেটিকে গুণ দেবা এভারেজ অপারেটিং অ্যাসেটের সঙ্গে, তাহলে তুমি পেয়ে যাবে একটি টাকার ফিগার, এবং তুমি উক্ত টাকাটিকে বাদ দিবে নেট অপারেটিং ইনকাম দ্বারা, তাহলে তুমি পেয়ে যাবা আরআই বা ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মুনাফা বা অবশেষ আয়। এখন দেখো বন্ধুরা, পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম টাইম এই দুটি প্রশ্নই হয়,
সি পার্টে যখন প্রশ্ন করা হয় তখন ROI আর RI নির্ণয় করতে বলা হয় এবং তোমাকে কমেন্ট করতে বলা হয়। তবে এইখানে আরেকটি মেথড আছে, সেটা হচ্ছে EVA বা ইকোনমিক ভ্যালু অ্যাডেড। যেহেতু সেই মেথড থেকে বেশিরভাগ টাইম প্রশ্ন হয় না, তাই আমি সেটিকে স্কিপ করে গেলাম। তবে এখান থেকে আরেকটি ব্যতিক্রম প্রশ্ন হয়ে থাকে, সেটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এখন দেখো বন্ধুরা, এবার আমরা দেখব সেই ব্যতিক্রম ধর্মের প্রশ্নটি। এটিও প্রায়শই বোর্ড পরীক্ষা আসে এই অধ্যায় থেকে, সেটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এটি কিছুটা আগের সেই পুনরায় ইনকাম স্টেটমেন্টের মতো, তবে সামান্য একটু পার্থক্য আছে। প্রথমে আসবে সেলস রেভিনিউ, এখান থেকে তুমি বাদ দিবা ভেরিয়েবল এক্সপেন্স, তাহলে চলে আসবে কন্ট্রিবিউশন মার্জিন। এবার দেখো বন্ধুরা, এরপর আমরা বাদ দিই ফিক্সড কস্ট। কিন্তু এই ক্ষেত্রে ফিক্সড কস্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ট্র্যাকেবল ফিক্সড কস্ট আর একটি হচ্ছে কমন ফিক্সড কস্ট। এখন দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে ট্র্যাকেবল ফিক্সড কস্ট, অর্থাৎ চিহ্নিত স্থায়ী খরচ। দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠানের যদি একাধিক সেগমেন্ট থাকে, ধরো একটি প্রতিষ্ঠানের 3টি সেগমেন্ট আছে, একটি হচ্ছে এ বিভাগ, একটি হচ্ছে বি পার্ট বা বি ডিপার্টমেন্ট, আর একটি সি ডিপার্টমেন্ট। এই প্রতিটি ডিপার্টমেন্টে কিন্তু একজন থাকে ব্যবস্থাপক বা সেগমেন্ট ম্যানেজার, এইখানে একজন আছে এবং সিতেও একজন আছে। দেখো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত ওই প্রতিষ্ঠানে এই এ সেগমেন্টে থাকবে বা এ ডিপার্টমেন্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই প্রতিষ্ঠানকে এই সেগমেন্ট ম্যানেজারকে একটি বেতন দিতে হবে। এটি হচ্ছে চিহ্নিত স্থায়ী খরচ। আর দেখো বন্ধুরা, এই যে মূল প্রতিষ্ঠানের 3টি ডিপার্টমেন্টে যিনি প্রধান বা সিইও, যদি এই প্রতিষ্ঠানে একটি ডিপার্টমেন্ট না থাকে, তথাপি কিন্তু এই সিইও কে বেতন দিতে হবে। কিন্তু যখন এই প্রতিষ্ঠানে এই এ ডিপার্টমেন্ট থাকবে না, তখন কিন্তু আর এই এ ডিপার্টমেন্টের যিনি থাকবে ম্যানেজার, তাকে আর বেতন দিতে হবে না। এখন দেখো বন্ধুরা, এই যে কোনো ডিপার্টমেন্টের ম্যানেজারকে যে বেতন দিতে হয় তার নাম হচ্ছে ট্র্যাকেবল ফিক্সড কস্ট, বা নতুন একটি ডিপার্টমেন্টের জন্য যে খরচ করতে হয় স্থায়ী খরচ, তার নাম হচ্ছে ট্র্যাকেবল ফিক্সড কস্ট বা চিহ্নিত স্থায়ী ব্যয়। এটিকে বাদ দিলে চলে আসবে সেগমেন্ট মার্জিন। এরপর তুমি বাদ দিবা কমন ফিক্সড কস্ট, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে ডিপার্টমেন্ট থাকুক বা না থাকুক, তথাপি যে খরচটি করতেই হবে ওই প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য, সেটির নাম হচ্ছে কমন ফিক্সড কস্ট। এটি কিন্তু ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল নয়, কিন্তু এই যে ট্র্যাকেবল ফিক্সড কস্ট, এটি কিন্তু ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল। এখন দেখো বন্ধুরা, যখন তুমি বাদ দিবা কমন ফিক্সড কস্ট, তখন চলে আসবে নেট মার্জিন। এটি হচ্ছে নির্ণয় অ্যান্সার। এখন দেখো বন্ধুরা, এই বিষয়ে আমি বিস্তারিত দেখাবো একটি অঙ্কের সমাধানের মাধ্যমে। এবার দেখো বন্ধুরা, এই অধ্যায়ে আমাদের মূলত এই 3টি বিষয়ের উপর ম্যাক্সিমাম টাইম বোর্ড কোশ্চেন হয়ে থাকে। তো বন্ধুরা, এই অধ্যায়ের উপর আমাদের মোট 5টি ক্লাস হবে। তো এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এরপরে চলে আসবে ক্লাস নাম্বার 2। সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটি ছোট্ট একটি অঙ্কের মাধ্যমে দেখাবো কি করে বের করতে হয় ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। লিখে দিলাম ROI। এরপরে আসবে ক্লাস নাম্বার 3, সেখানে আমরা সমাধান করব বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 3য় বর্ষের 2012 সালের প্রশ্নের সলিউশনটি দেখাবো। এরপরে চলে আসবে ক্লাস নাম্বার 4, সেখানে আমরা দেখাবো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালের 3rd ইয়ারের এই অধ্যায়ের প্রশ্নটির সমাধান। এরপরে চলে আসবে ক্লাস নাম্বার 5 বা পঞ্চম ক্লাস এবং এই অধ্যায়ের পর শেষ ক্লাস। সেই ক্লাস আমরা তোমাদের দেখাবো যে 2016 সালের প্রশ্নটির সলিউশন। তো বন্ধুরা, আমাদের যাবতীয় ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পাশেই থেকো। আর আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই ভিডিওগুলি সব আপলোড করে দিব। তো বন্ধুরা, সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই।